হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৩৮। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। তীব্র খসখস আর গা চুলকানিতে গাঢ় ঘুমটা হালকা হতে শুরু করলো মায়ার। ঘুমের মধ্যে শরীর জ্বালা পোড়ার অনুভূতি হতেই কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো তাতে। গাঢ় ঘুমের রেশ কাটাতে না পেরে পাশ ফিরে শুতে চাইলে বুঝতে পারলো যেন কোথাও একটা ঢুকে পড়েছে ধীরে ধীরে। শরীরে অদ্ভুত কিছুর উপস্থিতি পেল ঘুমের মাঝেই, যেটা শরীরের জায়গায় জায়গায় চুলকানির রেশ বৃদ্ধি করছে। বিশেষ করে নাকে, মুখে, কাঁধে চুলকানির রেশ অনেকটাই ঠাহর করতেই গাঢ় ঘুমটা ধীরে হালকা হতে লাগলো মায়ার। বিরক্তি প্রকাশ করে ঘুম ঘুম চোখ টেনে খুলতে গিয়ে পলক ঝাপটে মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে নিল চোখে কিছু লাগাতে। অলস ভঙ্গিতে আবারও মায়া একইভাবে চোখ খুলতে গিয়ে নিজের অবস্থান পেল অন্ধকার কিছুর ভেতর। কোথায় আছে সেটার ধারণা তৎক্ষণাৎ করতে পারল না ও। মায়ার ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হতে বেশ কয়েক সেকেন্ড সময় ব্যয় হলো নিজের অবস্থান নিয়ে। তখনও থম মেরে শুয়ে রইল নিষ্ক্রিয় মস্তিষ্কে। অন্ধকার জগতে শুয়ে থেকে অলস ভঙ্গিতে তাকিয়ে রইল অল্প আলোয় উকি দেওয়ায় সেই সূর্যরশ্মির দিকে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মায়া যখন অলস ভঙ্গিতে উঠে বসতে চাইল, নিজের শরীরে তীব্র চুলকানি অনুভব হতেই, কিন্তু উঠে বসতে গিয়ে যখন নিচের দিকে দেবে যাচ্ছিল শরীর, তখনই মায়ের মস্তিষ্কে ভয়ে তড়াক করে জেগে উঠল আশপাশটা নিয়ে। ভয়ার্ত মায়ের নড়াচড়া বন্ধ করে সতর্ক হলো। ঘুমের রেশ কাটিয়ে খোলা চোখে আশেপাশটা তাকাতেই বুঝলো মায়ের কোনো মসমসে পাতার স্তূপে আছে। রাতের কথা ও তেমন মনে করতে পারছে না। শুধু ভয়ার্ত ভঙ্গিতে নিজের শরীর থেকে পাতার স্তূপ সরাতে সরাতে কানে বাজলো মানুষের তীব্র কোলাহল আর মাথার উপর কিসের যেন গমগমে শব্দ। মায়া তৎক্ষণাৎ ধরতে পারল না এত শব্দগুলো কিসের। ভয়ার্ত মায়া শুধু আতঙ্কিত হলো নিজেকে নিয়ে। মায়ের মনে হলো সে রাতে নিজের বিছানায় শুয়েছিল, কিন্তু সকালে উঠে নিজেকে কোন এক পাতার ঘিরা বিছানায় পাওয়া গেল চারটেখানিক কথা নয়। মায়ের ধারণা ওকে কোনো এক দুষ্টু বজ্জাত জিনের দল উঠিয়ে নিয়ে এখানে এসেছে তাদের আস্তানায়। সেই জন্য মায়া এই জঙ্গলে পড়ে আছে। আচ্ছা, মায়ের সাথে যে জুই রাতে ঘুমিয়েছিল ওকে কি ধরে নিয়ে এনেছে দুষ্টু জিনের দল, নাকি মায়াকে একাই আনলো? আতঙ্কিত মায়ের নিজের গায়ের পাতার স্তূপ যত সরাতে চাইল ততই নিচে গহীনে প্রবেশ করতে লাগলো। মায়ের শত চেষ্টাতে আরো দেবে যাচ্ছিল নিচের দিকে, যার ফলে মায়ের পুরো শরীর হারিয়ে গেল শুকনো পাতার নিচে। শুধু অল্প মাথা বের করে থাকলো খোলা আকাশের দিকে তাকিয়ে। ম্যাচ হটফটের মধ্যে দেখলো মাথার ওপর আকাশে বেশ কিছু হেলিকপ্টারের উপস্থিতি। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো নিজেদের অবস্থান অপরিচিত কোনো এক জঙ্গলে দেখে। মায়া আশেপাশটা আতঙ্কিত চোখ ঘুরিয়ে তাকাতে তাকাতে রাতের ঘটনাগুলো মনে করতে অস্থির। উত্তেজিত মনে আশেপাশে রাফাকে খুঁজল। রাতে দুজন একই সাথে পাহাড় থেকে লাফ দিয়েছিল। মায়া যদি বেঁচে থাকে তাহলে রাফাও মায়ের আশেপাশে কোথাও থাকার কথা। ডুবন্ত পানিতে ডুবে মানুষ যেমন অল্প মুখ বের করে মাথা ভাসিয়ে রাখে, ঠিক তেমনি মায়া নিজের অল্প মাথা ভাসিয়ে আশেপাশে হাতড়িয়ে রাফাকে খুঁজল, অস্থির গলায় ডেকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে মসমসে পাতার ভিতরে রাফার অবস্থান পেয়েও গেল মায়া। রাফার হাতে হাত আঁকড়ে পাতার উপরে সাঁতার কাটার মতো করে টানতে লাগলো ওপরে তুলতে চেয়ে। কিন্তু মায়া রাফার হাত যত টানছে ততই পাতার ভিতর ডুবে যাচ্ছে ঠাঁই না পেয়ে। মায়া বুঝলো এইভাবে ওরা এই খাত থেকে উঠতে পারবে না, বরং আরো গহীনে ডুবে গেলে ওঠা মুশকিল হবে দুজনের। মায়া রাফার হাত আঁকড়ে স্থির হতে হতে রাফাকে ডাকলো উঁচু গলায়। অল্প সময়ের ব্যবধানে রাফার হুঁশও ফিরল মায়ের মতন করে। এত ওপর থেকে পড়ে দুই বান্ধবী বেঁচে আছে সেই খুশিতে আত্মহারা হয়ে রাফা পাতার ওপর দিয়ে মায়াকে জাপটে জড়িয়ে ধরল। তৎক্ষণাৎ মায়া চেঁচিয়ে উঠল আতঙ্কে, এই, এই খবিস মায়া, ছাড় আমারে। পাহাড় থেকে পইড়া না মরলেও এখন নিশ্চিত মরবো তোর কারণে। ভালোবাসা পরে দেখাস, আগে নিজের জান বাঁচাইয়া লই। স্যার। মায়ের আতঙ্কিত কথায় রাফা তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিতেই বুঝলো সত্যি সত্যি ওরা যত নড়াচড়া করছে ততই যেন পাতার ভিতরে ডুবে যাচ্ছে। মায়া রাফা দুজনে আশেপাশে তাকালো ওপরে উঠতে চেয়ে, কিন্তু ওপরে ওঠার মতো কোনো রাস্তায় খুঁজে পেল না। বুঝলো ওরা হয়তো বিশাল কোনো খাদে পড়েছিল রাতে। সেই খাদ কত গভীর জানা নেই, তবে পাতাবিহীন শুকনো খাদে পাহাড়ি গাছের পাতা পড়ে জমে জমে সমতল ভূমির মতো তৈরি হয়ে আছে। হুট করে দেখে বোঝার উপায় নেই এটা কোনো ভয়ঙ্কর খাদ হবে,
অথচ ভাগ্য করে এই খাদই আজ মায়াদের জীবন বাঁচালো। আবার এই খাদ থেকে দ্রুত ওঠার রাস্তা খুঁজে না পেলে তাহলে এই খাদই আজ মায়াদের মরণের কারণ হবে। দুই বান্ধবী জীবন বাঁচাতে চেয়ে নড়াচড়া করলো। ভাসমান পাতার ওপর স্থির থাকার চেষ্টা করতে রাফা আতঙ্কিত মুখে মায়াকে বলে উঠল, মায়া, আমরা এখান থেকে বের হব কিভাবে? চারিপাশে এত এত পাতা দেখে মনে হচ্ছে আমরা বড়সড় কোনো পাতার খাদে পড়েছি। এখন উঠবো কিভাবে? রাফার মতো মায়া নিজেও আতঙ্কিত নিজেদের অবস্থান নিয়ে। এই খাদ থেকে বেঁচে উঠবে কিভাবে জানা নেই। কিন্তু এর মাঝে রাফার কথায় মায়া বিরক্ত হয়ে বলল, কিভাবে উঠবো আবার? এই যে দেখ, তোর মাথার ওপর আমার জামাইয়ের হেলিকপ্টার ঘুরে, দেখেছিস? এই হেলিকপ্টারে চড়ে আমি একা উপরে উঠবো আর তোকে পাতার ভিতরে কবর দিয়ে যাব। রাতে চিল্লাচিল্লি করছিলি না? মায়া, আমি মরতে চাই না, বাঁচতে চাই। তো এখন বেঁচে থাকে এই পাতার সাথে। আমাকে বলছিস কেন? মায়া হেলিকপ্টারের কথা এমনি বলছিল রাফাকে রেগে। মায়ের ঘুণাক্ষরেও ধারণা ছিল না সত্যি সত্যি হৃদ হেলিকপ্টার নিয়ে ওর সন্ধানে ঘুরে বেড়াবে পাহাড়ের বুকে, বা মায়ের মাথার উপরে ঘুরতে থাকা হেলিকপ্টারগুলো সত্যি ওর জামাইয়ের হবে। মায়ের হেয়ালি কথাগুলো সত্যি হয়ে দাঁড়ালো। মায়াদের মাথার উপর ঘুরতে থাকা এক ক্যাপ্টেনের চোখ পড়ল খাদের অতলে থাকা মায়া আর রাফার অল্প মুখটা। নড়াচড়া আর সন্দেহবশত তৎক্ষণাৎ হেলিকপ্টার ঘুরে গেল মায়াদের আশেপাশে। রাফা তখন মায়ের কথায় বোকা হয়ে মায়ের দিকে এগিয়ে এসে শরীর ঘেঁষতে চেয়ে বলল, মায়া শোন না, আমার কাছে একটা বুদ্ধি আছে এই খাদ থেকে বের হওয়ার। রাগান্বিত মায়া আরো রেগে গেল রাফার শরীর ঘেঁষা দেখে। এমনি শরীর নিয়ে ঠাঁই পাচ্ছে না পাতার ওপর কোথাও, তার ওপর আবার শরীরে প্রচুর জ্বালা পোড়া আর চুলকাচ্ছে তীব্রভাবে। এমনতো অবস্থায় রাফার শরীর ঘেঁষা মানে শরীরে জ্বালা পোড়া আরো বাড়িয়ে দেওয়া। মায়া পুনরায় রাফার ওপর খেপে গিয়ে বলল, এই সর মাইয়া, একদম ঘেঁষাঘেঁষি করবি না। এমনি পাহাড়ি পাতার জ্বালায় শরীর চুলকাচ্ছে, এখন আবার তোর ঘেঁষাঘেঁষিতে শরীরে আগুন লাগছে রাফা। তুই সর, দূর হ। মায়ের কথায় রাফা নিজের শরীরে তৎক্ষণাৎ জ্বালা-পোড়া আর তীব্র চুলকানি অনুভব করতেই মায়ের কথায় তাল মিলিয়ে বলে উঠল, আরে তাই তো, আমার শরীরে চুলকাচ্ছে কেন মায়া? এমন একটা পরিস্থিতিতে রাফার এমন কথাটা বড্ড বেমানান লাগলো মায়ের কাছে। ওরা পাহাড়ি পাতার খাদে ডুবে আছে রাত থেকে। এইসব পাতার ভিতরে অবশ্যই বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে বিষাক্ত সাপের বসবাসও রয়েছে। আল্লাহ সহায় বলে এখন পর্যন্ত এইসব পাতার ভেতর থেকে কোনো বিষধর সাপ উঠে আসেনি, ওদের কামড়ায়নি। কিন্তু তাই বলে আর কতক্ষণ বাঁচবে ওরা এইভাবে? আল্লাহ না করুক পাহাড়ি কোনো বিষধর সাপের তাড়নায় পড়লে দুজনের যান যাবে দুই ছোবলে। আর এখন দুজনের গা চুলকাচ্ছে, হয়তো এইসব পাতার ভিতরে থাকা বিষাক্ত পোকামাকড় উঠছে ওদের গায়ে, সেই জন্য শরীর জ্বালাপোড়া আর তীব্র চুলকানি হচ্ছে। মায়া রাফার কথায় তেড়া উত্তর দিতে দিতে বলল, তোর শরীরে আমি রাতে চুলকানি পাউডার ঢেলেছিলাম মনে নেই? সেই জন্য তো তোর শরীর এখন জ্বালাপোড়া করছে, বুঝেছিস? তুই আম মায়ের কথা শেষ করার আগেই দেখলো চোখের সামনে অল্প দূরত্বে একটা হেলিকপ্টার তীব্র গমগমে শব্দ তুলে নামতে। সেইখান থেকে ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড দৌড়ে আসলো মায়াদের উদ্দেশ্যে। সত্যি সত্যি মায়াদের খোঁজ পেয়ে তৎক্ষণাৎ খবর পাঠালো একজন বডিগার্ড হৃদের কাছে। হৃদ তখন আকাশের বুকে উড়ে বেড়াচ্ছিল মায়াদের খোঁজে। খবর পেতে হৃদের হেলিকপ্টারটি ঘুরে গেল মায়াদের উদ্দেশ্যে। ততক্ষণে এগিয়ে আসা ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড সাহায্য করলো মায়াদেরকে উপরে উঠতে। দড়ি ফেলে দুজনকে টেনে তুলল মায়া। রাফা মাটির ওপরে শুয়ে পড়ল শরীরের তীব্র ব্যথা আছড়ে পড়ে। কয়েক সেকেন্ড সময় নিয়ে দুজনে উঠে বসলো আহত দুর্বল শরীরে। নিজেদের শরীরের দিকে তাকাতে দুজনেই ভূত দেখার মতো আতঙ্কে উঠে একে অপরের দিকে তাকিয়ে আবারও নিজেদের শরীরের দিকে তাকালো ঘুরে। পুরো শরীরে জায়গায় জায়গায় কাটা ছেঁড়ার দাগ। রাতে পাহাড়ের উঁচু নিচু পথে দৌড়াতে গিয়ে শরীরের জায়গায় জায়গায় কেটেছে পাহাড়ি ছোট বড় গাছে লেগে। অসংখ্যবার তো পাহাড়ের পথে দৌড়াতে গিয়েও পড়েছিল রাতে। মায়া নিজের শরীর দেখে আহাজারি করে উঠল। গায়ে সাদা কলেজের ড্রেসটাও শেষ, পাহাড়ি লাল মাটিতে লাল হয়ে আছে। সেই সাথে বেশ কয়েক জায়গায় গাছের ডালে টান লেগে ছিঁড়েও গেছে। মায়ের হিজাব কই পড়েছে কে জানে। গায়ের ক্রসিং বেল্টও পায়ের ক্ষততে বাঁধা। মায়ের নতুন কলেজ ড্রেস ছিল এটা, মাত্র কয়েকদিন আগেই বানিয়েছিল। আজ রাফার জন্য ড্রেসটা শেষ। মায়া দুর্বল শরীরে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজের গায়ের ড্রেসটার দিকে তাকাতেই রাফার উদ্দেশ্যে মেজাজ দেখিয়ে বলল, তুই আমারে সাবান কিনা দিবি রাফা? দেখ, তোর জন্য আমার নতুন ড্রেসটার ইজ্জত শেষ। তুই শুধু সাবান না, তুই আমার ড্রেসটা ধুয়া দিবি।
তুই শুধু সাবান না, তুই আমার ড্রেসটা ধুইয়া দিবি। তারপর ছেঁড়া জায়গাগুলো সেলাই পর্যন্ত কইরা দিবি। নয়তো তোর খবর আছে। দেখিস? রাফা মায়ের গায়ে ড্রেসটার দিকে তাকালো। সত্যি, সত্যি ড্রেসটা ছিঁড়ে গেছে। রা রাফা মায়াকে শুধিয়ে কিছু বলতে চাইবে, তার আগে ক্যাপ্টেনের হাতে দুটো পানির বোতল মায়া রাফার দিকে বাড়িয়ে দিতে, দিতে বলল, "আপনারা ঠিক আছেন মিস? নিন, একটু পানি পান করুন দুজন।" মায়া রাফা দুজনে নিজেদের ওপর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো, দেখলো ক্যাপ্টেন পানির বোতল হাতে মায়াদের দিকে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া হাতের ড্রেসটা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বডিগার্ডগুলো মায়ের কেমন চেনা চেনা লাগলো, কিন্তু ক্যাপ্টেনকে অপরিচিতই লাগলো। মায়া আমতা আমতা করে পানিটা হাতে নিল। কে বা কারা হবে মানুষগুলো কে জানে। মায়া তো তাদের চিনে না। এখন এই মানুষগুলো যদি সাহায্যের নাম করে পুনরায় মায়াদের ক্ষতি করতে চায়, তাহলে আর লড়াই করার মতন এনার্জি মায়াদের শরীরে অবশিষ্ট নেই। মায়া সতর্কতা অবলম্বন করে পানির বোতলটা হাতে নিয়ে ভয়ের তো মুখে আমতা আমতা করে জানতে চেয়ে বলল, "আপনারা কারা?" ক্যাপ্টেন অতি ভদ্রতা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে মায়ের কথার উত্তর দিতে দিতে বলতে চাইল, "আমরা রিদ খানের লোক ম্যাডাম। আপনাদের খোঁজে পুরো পাহাড়ে অভিযান চলছে। রিদ খান আপনা।" ক্যাপ্টেন বাকি কথা শেষ করার আগেই মায়াদের মাথার উপর দেখা গেল পরপর দুটো হেলিকপ্টারের উপস্থিতি। মায়ারিদের নামটা শুনতে মুহূর্তেই মনে পড়ল রাতে কল করেছিল রিদকে মায়া। নিশ্চয়ই মায়াকে খুঁজতে ওর স্বামী আসবে, এটাই স্বাভাবিক। ইস, মায়া নিজের আতঙ্কে কিভাবে ভুলে গেল নিজের স্বামীর কথা। রাতে যে আবেগ ঘিরে স্বামীকে ফোন করেছিল, এখন ততটা মারাত্মকভাবে ওকে খুঁজছে হয়তো। ইস, মায়া তো রাতে মরলই না, উল্টো নিজের জন্য বিপদ বাড়ালো স্বামীকে কলটা করে। ওর স্বামী যে মানুষ, মায়াকে সামনে পেলে আস্ত রাখবে না এইবার। এই লোক তো জীবনেও কোনো কিছু ভুলে না। কড়াই কড়াই হিসাব করবে মায়ের থেকে সবকিছু। মায়ার না বলে ট্যুরে আসাটা তো মারাত্মক পাপ ছিল। ইস, মায়া শেষ। জীবনটা তছনছ হয়ে যাবে যদি একবার পাষাণ জামাইয়ের হাতে পড়ে তো। জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচল, পাহাড়ের এত উঁচু থেকে লাফ দিয়ে মায়া মরল না। কিন্তু জামাইয়ের হাতে ধরা পড়ার ভয়ে আর আতঙ্কে মায়া এইবার মারা যাবে নিশ্চিত। আল্লাহ জানে ফ্রিতে কয়টা থাপ্পড় পড়ে গালে। মায়া যতগুলো অপরাধ করেছে, এতে শুধু থাপ্পড় নয়, আরো ভয়ঙ্কর কিছু ওর কপালে আছে। কতদিন মায়া রিতকে ইগনোর করলো, যোগাযোগ বন্ধ রাখলো, মিথ্যা বলে এঙ্গেজড হলো অন্য কারো সাথে। তারপর আবার না করা সত্ত্বেও অবাধ্য হয়ে ট্যুরে এসেছে, নিজের বিপদ বাড়ালো। আল্লাহ, এত অপরাধ মায়া কখন করলো? আতঙ্কে মায়ের মাথা ঘুরে চক্কর কাটার মতো চোখ ঝলমল করলো নিজের অপরাধের হিসাবগুলো। আচ্ছা, মায়া নিজের স্বামীর হাত থেকে বাঁচতে বেহুশ হওয়ার নাটক করলে কেমন হয়? দরকার হলে আগামী 7 দিন মায়া বেহুশ হয়ে পড়ে থাকবে হসপিটালে, তারপরও চোখ খুলবে না। যেই দিন বুঝবে পরিবেশ ঠান্ডা হয়েছে, সেই দিন না হয় মা চোখ খুলে দুনিয়াটা দেখবে। ততদিন না হয় ও বেহুশই থাকলো। আতঙ্কিত মায়া কি করবে তখনও বুঝতে না পেরে তৎক্ষণাৎ মাথার ওপরে তাকালো। অল্প দূরত্বে উড়তে থাকা হেলিকপ্টারগুলো মাটিতে নামতে দেখে মায়ের কলিজা লাফিয়ে উঠল ভয়ে। হৃদ পারে না হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে মায়াকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। অস্থির উত্তেজিত হৃদ হেলিকপ্টার নামার আগে সেইখান থেকে লাফিয়ে পড়ল। হৃদকে হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে দেখে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল পালানোর উদ্দেশ্যে। হৃদকে মায়াদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে মায়া আতঙ্কিত মুখে চেঁচিয়ে উঠে বলল, "রাফা রে, আমি শেষ। এতক্ষণে না মরলো, এবার নিশ্চিত মরবো। দ্রুত পালা রাফা।" বলতে বলতে মায়া রাফার হাত চেপে উল্টো পথে দৌড়ালো হৃদের হাত থেকে বাঁচতে। উপস্থিত দুজন বডিগার্ড, ক্যাপ্টেন তিনজনই বোকার মতো থমথমে খেয়ে গেল মায়াকে হৃদের ভয়ে দৌড়াতে দেখে। যে হৃদ খান রাত থেকে পাগলের মতো অবিরাম বউকে খুঁজে বেড়াচ্ছে, সেই বউ হৃদ খানকে দেখে ভয় পাচ্ছে কেন সেটা বুঝলো না ক্যাপ্টেন। মায়াকে হৃদের ভয়ে পালাতে দেখে হৃদ মেজাজ হারিয়ে চেঁচালো তৎক্ষণাৎ। মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল, "হৃদ, দাঁড়া, আমি ধরতে পারলে তোর খবর আছে।" আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস কি ক্লিয়ার করি। হৃদ খানের নাম রয়স্যি দ্য হৃদ। আর হৃদ খান মায়াকে ভালোবেসে রিত বলে ডাকে। রয়স্যি ত রিত। বুঝছো? হৃদের প্রতিটা চিৎকারে মায়ের কলিজা পর্যন্ত নড়ছে ভয়ে আতঙ্কে। হৃদ যত চেঁচাচ্ছেন মায়া ততই দৌড়াচ্ছে ভয়ে। মায়ার সঙ্গে পাল্লা দিয়ে রাফা আর দৌড়ে পারল না, কারণ শরীর ভেঙে আসছে আঘাতে আঘাতে ব্যথায়।
এত কিছু ঘটে যাওয়ার পর পুনরায় নতুন করে দৌড়ানোর মতো শক্তি দুজনের শরীরেই নেই। মায়া নিজেও এই অবস্থায় দৌড়ানোর সাহস পেত না। কিন্তু হৃদের ভয়ে শরীরের ব্যথা ফলে শুধু আতঙ্কে দৌড়াতে লাগলো। রাফাকে থেমে যেতে দেখে মায়া পুনরায় রাফার হাত চেপে ধরে দৌড়াতে চাইলে রাফা দুর্বলতায় নাকচ করে বলল, আমরা দৌড়াচ্ছি কেন মায়া? কার ভয়ে? এখানে সবাই তো আমাদের উপকার করতে এসেছে। হৃদ খানকে তো আমরা চিনি। তাহলে আমরা আবার দৌড়াচ্ছি কেন? আতঙ্কিত মায় রাফার পিছনে হৃদের দৌড়ে আসা দেখে রাফার কথা শেষ করার আগেই বলল, তোর না দৌড়ালেও চলবে, তোকে কেউ কিছু করবে না, কিন্তু আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না, গেলাম আমি। বলতে বলতে মায়া পুনরায় দৌড়ালো রাফাকে ফেলে। ততক্ষণে হৃদ মায়ের অনেকটাই কাছে। একজন তাগড়া বলিষ্ঠবান মানুষের দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে অবশ্যই একজন কিশোরী মেয়ে পারবে না কখনো। হলোও তাই। চোখের পলকে কয়েক সেকেন্ডের ব্যবধানে মায়ের পা শূন্য হয়ে উঠে গেল। মায়ের ছোট্ট দেহ বন্দী হলো হৃদের বাহুতে। পেছন থেকে মায়াকে আঁকড়ে শূন্যে তুলতেই হৃদ নিজের ব্যালেন্স হারিয়ে ঘুরে গেল মায়াকে নিয়ে। খেই হারিয়ে পড়তে নিলেই মায়াকে নিয়ে মাটিতে বসে পড়ল রু ঝাপটে ধরে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদের ভয়ে। নিজের পিঠ হৃদের বুকে ঠেকিয়ে যেতেই ভয়ার্ত মায়া আতঙ্কিত গলায় চেঁচিয়ে হৃদের কাছে ক্ষমা চাইল অনবরত। আমাকে মাফ করে দিন প্লিজ। আমি আর জীবনেও আপনার অবাধ্য হব না। এটাই শেষবার। প্লিজ, প্লিজ মাফ চাই। আল্লাহ গো! হৃদের ভয়ে রীতিমতো মায়া থরথর করে কাঁপছিল অস্থির উত্তেজনায়। কিন্তু আতঙ্কিত মায়ের পিছনে ঝাপটে জড়িয়ে থাকা হৃদের মনোভাব ছিল ভিন্ন। বউকে হারিয়ে কতটা টানপোড়েনের দহনে কেটে হৃদের বিগত সময়গুলো সেটা শুধু হৃদই জানে। মায়া যদি জানতো তাহলে এই মুহূর্তে হৃদকে ভয় নয়, বরং অন্য কিছু করত। জাপটে জড়িয়ে হৃদের অশান্ত বুক শান্ত করত। কিন্তু মায়া হৃদের শত পাগলামো সম্পর্কে অবগত ছিল না, যার জন্য হৃদকে এই মুহূর্তে ভয় পাওয়া ছাড়া অন্য কিছুই মায়ের মাথায় ছিল না। ঘায়েল হৃদ মায়াকে জড়িয়ে ধরতেই চুপ করে গেল। হৃদের ভয়ঙ্কর নিশ্চুপতা বর্ণনা করছে তার রুহ ফিরে পেয়েছে মায়াকে পেয়ে। গোটা রাত থেকে এই পর্যন্ত হৃদ হারানো তীব্র দহনে পড়ছিল এতক্ষণ। মায়াকে সামনে পেয়ে হৃদের সামনে আসার শ্বাসটা যেন ধীরে চলছে থেমে থেমে। হৃদে মায়াকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে সেই অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকলো মাটিতে। নিজের বলিষ্ঠ দেহ মায়াকে বন্দি করতে করতেই মুখ ডুবালো মায়ের কাঁধে। মায়ের শরীর তখনও টকটক করে কাঁপছিল হৃদের ভয়ে। আতঙ্কিত মায়া আরো অনুভব করলো একই ভঙ্গিতে হৃদের শক্তিস্পোক্ত দেহটাও কাঁপছিল মায়াকে জড়িয়ে ধরা অবস্থায়। মায়া বুঝলো না হৃদের অস্থির উত্তেজনা আর ভয়ঙ্কর শরীর কম্পনের বিষয়টা, বোঝার কথাও না। মায়া দেখেনি হৃদের শত পাগলামোগুলো মায়াকে হারিয়ে। মায়ের শুধু মনে হচ্ছে মায়া ভীষণ অন্যায় করেছে আর এর জন্য হৃদ ওকে ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। মায়ের হৃদের শাস্তি থেকে বাঁচতে পুনরায় একই আতঙ্কিত অস্থির গলায় হৃদকে মিথ্যা বলে বলল, আমাকে মারবেন না কেমন? আমি কিন্তু ইচ্ছা করে কিছু করিনি। আমি ট্যুরেও আসতে চাইনি। আমার আব্বু বলেছিল জুঁইয়ের সাথে আসতে। সেই জন্য এসেছি। সত্যি বলছি। নিশ্চুপ হৃদ তখনও একইভাবে মায়ের কাঁধে কপাল ঠেকিয়ে মায়াকে জাপটে জড়িয়ে বসে রইল। হৃদের নিশ্চুপতা আর ধীরে ধীরে নিঃশ্বাসের গতি বলছে সে কতটা ক্লান্ত। মায়ের হৃদের মুখটা দেখতে পারল না। তবে মায়ের মনে হলো হৃদ হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মায়ের কাঁধে। আচ্ছা, এত অল্প সেকেন্ডের মাঝে কেউ ঘুমাতে পারে নাকি? মায়া জানে হৃদ ঘুমায়নি। কিন্তু কিসের জন্য এত ক্লান্তিতে আছেন উনি? মানুষটা কি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তিত ছিল এতক্ষণ? মায়াকে নিয়ে টেনশন ছিল তাহলে? হ্যাঁ, মায়াকে নিয়ে টেনশন থাকতেই পারে। মায়া তো নিখোঁজ ছিল এতটা সময়। মায়াকে নিয়ে চিন্তিত থাকলে তাহলে নিশ্চয়ই ওর স্বামী ওকে আর শাস্তি দেবে না কোনো কিছু নিয়ে। মায়া এমনি বেঁচে যাবে। এই অস্থির পরিস্থিতিতে মায়া শুধু হৃদের হাত থেকে নিজেকে বাঁচানোর কথাই ঘুরল। অথচ মায়াকে জীবিত অবস্থায় পেয়ে যে কারো আটকে থাকা শ্বাসটা চলছে ক্রমশই সেটা বুঝল না সে। মায়া এবার নিজেও চুপ করে গেল হৃদের ভয়ে। সময় নিয়ে হৃদ সুস্থির হতে হতে নিজের হাতের বন্ধনটা শক্ত করলো মায়ার শরীরের ওপর। আমাকে মানুষ মনে হয় না তোর? হৃদের হাত মায়ার শরীরে শক্ত হয়ে আসতেই মায়া ভয়ে অস্থির গলায় আওড়ালো, অ্যাঁ, মনে হয়, মনে হয়। আমাকে মাফ করে দিন। আমি আর জীবনেও কিছু করব না আপনার কথার বাইরে। প্লিজ মাফ করে দিন। প্লিজ, প্লিজ। মায়ার মাফ চাওয়ার মধ্যে হৃদ ঠাস করে মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। ঘুরে হাঁটতে হাঁটতে মায়াকে কোলে তুলে নিল মুহূর্তে। আতঙ্কিত মায়া হৃদের গলা জড়িয়ে ধরতে গিয়ে ধরতে পারল না।
দুহাতে তীব্র শরীর চুলকাতে চুলকাতে হৃদের দিকে ভয়ার্ত মুখে তাকিয়ে বলল, আমাকে কিন্তু ফেলবেন না কেমন? আমার শরীরে এমনি অনেক ব্যথা। চোয়াল শক্ত করে হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে চড়ল। মায়ের সাথে একটা শব্দ পর্যন্ত ব্যয় করল না। আর না মায়াকে কোল ছাড়া করল। অপরাধী মায়া মুখে চুপ থাকলেও শরীরের ভঙ্গিতে ছিল ভিন্ন। বারবার গলা, হাত, কাঁধে, পিঠে, পেটে, পায়ে চুলকাচ্ছিল হৃদের কোলে বসে। মায়াকে খুঁজে পাওয়ার বিষয়টি মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ল সবার মাঝে। সবার খোঁজাখুঁজি বন্ধ হলো। হৃদ মিনিট পাঁচেক মতো সময় ব্যয় হলো তাঁবুতে ফিরতে। যেহেতু পূর্ব থেকে ডাক্তারের অবস্থা ছিল, সেই জন্য মায়াকে নিয়ে তেমন সমস্যা হলো না হৃদের। রাউন্ড রাউন্ড পাখা ঘুরে তাঁবুর পাশের হেলিকপ্টার নামতেই হৃদ মায়াকে কোলে নিয়ে নামালো সেখান থেকে। নিহাল খান সেখানে দাঁড়িয়েছিল। হৃদের কোলে কোনো মেয়েকে দেখে তিনি বুঝলো এটি হয়তো হৃদের হারিয়ে যাওয়া বউ হবে। তিনি এর আগেও একবার মায়াকে দেখেছিল নিজের বাড়িতে আরিফের সঙ্গে, কিন্তু তখন এত গুরুত্ব দিয়ে দেখেনি। সেই জন্য মেয়েটির ফেস ওনার তেমন মনে ছিল না। নিহাল খান এগিয়ে এসে হৃদকে ডাকলে হৃদ তাঁবুর দিকে এগিয়ে যেতে যেতে বলল, নট নাও বাবা। মায়া হৃদের কোলে গা চুলকাতে চুলকাতে হৃদের বাবার দিকে তাকালো সে। হৃদের বাবাকে চিনতে মায়ের একটুও দেরি হয়নি, কিন্তু ওনাকে এই পাহাড়ি এলাকায় দেখে মায়া অবাকই হলো। উনি কেন এখানে এসেছেন? কিসের জন্য? মায়ের খোঁজে বড়জোর মায়ের স্বামী আসতে পারে, কিন্তু শ্বশুরমশাই কেন আসবে? মায়া ভাবনা চিন্তার মাঝে হৃদ ডাক্তারের ক্যাম্পে এগোলো। দুজন ডাক্তার এগিয়ে আসতে হৃদ তাদের উদ্দেশ্যে শক্ত গলায় বলল, আপনারা বাইরে অপেক্ষা করুন, প্রয়োজনে ডাকবো আমি। একজন ডাক্তার আপত্তি জানাতে চাইলো মায়াকে শরীর চুলকাতে দেখে। হৃদকে বলতে চাইলো, ওনার বডি ক্লিন ওয়াশ করতে হবে মিস্টার খান, বিষাক্ত কোনো ভাইরাস শরীরে। ডাক্তারের কথা শেষ হওয়ার আগেই হৃদ মেজাজ হারিয়ে দাঁত পিষে বলল, জ্ঞান দিতে বলেছি, অন্য কাউকে জয়েন করেন যান, এটা আপনার পেশেন্ট নয়। ডাক্তার চুপ করে যেতে হৃদ মায়াকে নিয়ে তাঁবুতে ঢুকলো। অনেক ছুঁড়ে ফেলার মতন মায়াকে ফেললো কোল থেকে। তাঁবুর ভেতরে ডাক্তারি জিনিসপত্র রাখার টেবিলটি ধরে নিজেকে পড়া থেকে বাঁচালো মায়া। একই ভঙ্গিতে গা চুলকাতে চুলকাতে হৃদের দিকে ভয়ার্ত মুখে তাকাতেই দেখলো হৃদ তাঁবুর ভেতরে বড় বড় পানির কন্টেইনার খুলে তাতে অ্যান্টিসেপটিক ঢালছে একের পর এক। মায়া তাঁবুর এক কোণে দাঁড়িয়ে ভয়ার্ত মুখে হৃদের কর্মকাণ্ড দেখতে লাগলো। হৃদের তেজি কর্মকাণ্ড বলছে সে কতটা রাগ কন্ট্রোল করতে চাচ্ছে চোয়াল শক্ত করে। মিনিট দুয়েক সময় ব্যয় করে হৃদ সবগুলো পানির কন্টেইনারে অ্যান্টিসেপটিক মিশালো। বলিষ্ঠ হাতে সেই কন্টেইনার উঠিয়ে চোখের পলকে ঢাললো মায়ের মাথায়। ডেটয়েলের পানি মায়ের কাটাছিঁড়া শরীর বেয়ে পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠল মায়ের গা। শরীরে তীব্র জ্বালা পোড়া আর মরিচের মতন দহন অনুভব করতে মায়া গলা কাটা মুরগির ন্যায় ছটফটিয়ে চিৎকার করে উঠল লাফাতে লাফাতে। পাষাণ্ড হৃদ একের পর এক পানির কন্টেইনার ঢেলে শেষ করতে লাগলো মায়ের ওপর। লাফাতে লাফাতে মায়া সরে যেতে চাইলে হৃদে শক্ত হাতে মায়াকে চেপে ততই পানি দিতে লাগলো মায়ের ওপর। এতে করে হৃদ নিজেও ভিজে গেল মায়ের সাথে। ব্যথায় আর্তনাদে মায়া ছটফটিয়ে চিৎকার করে হৃদকে থামাতে চেয়ে বলল, প্লিজ, আর না, আর না, আমার শরীর ভীষণ জ্বলছে, কি যেন আরো বেশি বেশি কামড়াচ্ছে শরীরে। বলেই মায়া কাঁধে পিঠে বেশি বেশি করে হাত চালাতে লাগলো অস্থির ভঙ্গিতে। হৃদ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে মায়ের মাথায় পানি ঢালা শেষ করে কন্টেইনারটি দূরে উল্টে ফেলে তৎক্ষণাৎ মায়াকে চেপে ধরল টেবিলের সঙ্গে। মায়ের টেবিলের ওপরে ঝুঁকে পড়তেই হৃদে পেছন থেকে মায়ের জামার চেন কাঁধ থেকে টেনে মুহূর্তের মাঝে কোমরে নামিয়ে নিল। হৃদের হঠাৎ কাণ্ডে মায়া প্রস্তুত ছিল না। লজ্জায় আতঙ্কে মায়ের নিজের জামা আঁকড়ে ধরে ঘুরে যেতে চেয়ে আঁতকে উঠে বলল, এই, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। হৃদ মায়ের কাঁধের জামাটা টেনে ওর বাহু সরিয়ে কোনোই অবধি নামাতেই রাগে দাঁতে দাঁত পিষে ধমক দিয়ে উঠল হৃদ, চুপ! মায়া চুপ করতে পারল না। লজ্জা শরমে সিটিয়ে নিজের বাহু নিচে পড়ে থাকা জামা টেনে উঠাতে চাইলে হৃদ একইভাবে মায়ের সামনে থেকে টেবিলের ওপরে থাকা ডাক্তারি সেজার্স উঠালো। দক্ষ হাতে মায়ের কাঁধে কি করতে লাগলো মায়ের জানা নেই, কিন্তু হৃদ মায়ের কাঁধে হাত দেওয়ার কয়েক সেকেন্ড পরই মায়ের কাঁধে সেই জায়গাটি হালকা অনুভব করলো। কি যেন একটা সরিয়ে দিল হৃদ সেখান থেকে। মায়া বুঝতে পারলো হৃদ হয়তো মায়ের শরীর থেকে কিছু ফেলতে সাহায্য করেছে মায়াকে। হৃদ মায়ের কাঁধ থেকে পিঠে নেমে গেল। খোলা পিঠে সিজার্সের সাহায্যে হৃদ কি ফেলছিল মায়ের শরীর থেকে মায়া সেটাও তখনও বুঝল না। তবে মায়া কেমন একটা অনুভব করছিল পিঠে।
মায়া নিজের ছটফট আর চিৎকার থেমে গেল হৃদকে ডাক্তারি করতে দেখে। লোকটা কি ডাক্তারি জানে নাকি? এত দক্ষ হাত কিভাবে চালাচ্ছে মায়ের পিঠে? তখন ডাক্তারগুলোকে অ্যালাউড করলো না মায়াকে দেখতে। নিজে নিজেই ডাক্তারি করছে। মায়ের কৌতূহল জাগলো হৃদ মায়ের পিঠে কি এমন করছে সেটা জানতে। অধৈর্য মায়া কান্না থামাতে চেয়ে নাক টেনে কৌতূহলী হয়ে বলল, কি আছে আমার পিঠে? কি করছেন আপনি? মায়ের পিঠে পাহাড়ি জোকের বাসা বেঁধেছে রক্তের আভাস পেয়ে। সেই জন্য এতক্ষণ যাবৎ শরীর চুলকাচ্ছিল মায়া। শরীরে জ্বালাপোড়া অনুভব সেখান থেকেই হচ্ছিল। রক্তচোষা যোগগুলো বেশ বড়সড় হতে পারেনি। এর মানে বেশি সময় হয়নি জোকের পাল্লায় পড়তে মায়াকে। মায়ার শরীরে আরো জায়গায় জায়গায় এইসব রক্তচোষা যোগ থাকতে পারে সেটা হৃদের ধারণা। যে জায়গায় থেকে মায়াকে উদ্ধার করা হয়েছে সেখানে এসব পাহাড়ি জোকের বসবাস হবে, সেটাই স্বাভাবিক। হৃদ মায়াকে একইভাবে ধমক দিল চুপ করাতে চেয়ে। চুপ থাকতে বলছি না? হৃদের ধমকে মায়া গাল ফুলিয়ে বলল, আপনি সবসময় আমাকে ধমকে রাখেন। মায়ের কথায় হৃদ একইভাবে দাঁত পিষে বলল, শ্বাসনে থাকিস তারপরও পোষ মানিস না। ছেড়ে দিলে কি করবি? উড়ে যাবি? হৃদের তেরা কথায় মায়া দুঃখ প্রকাশ করে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, একটুও পছন্দ করেন না। মানুষের বউ হারালে কত কিছু করে, কষ্ট পায়, কান্নাকাটি করে। আর আপনি আমার জন্য কষ্টও পাননি, কান্নাকাটিও করেননি। উল্টো আমাকে সুস্থ ফিরে আসতে দেখে মেজাজ দেখাচ্ছেন। তুই আমার জনম জনমের শত্রু হোস, সেই জন্য মেজাজ দেখাই। হয়েছে শান্তি? হৃদ দাঁড়িয়ে থাকা থেকে পাশের চেয়ারটা টেনে বসলো মায়ের কোমরে হাত রেখে। গায়ের জামাটা ওপরে উঠাতে চাইলে মায়ের লজ্জায় বাধা দিতে চাইল হৃদকে। হৃদ মায়ের হাতটা একইভাবে ঝাড়া দিয়ে ফেলতেই মায়া লজ্জায় সিটিয়ে গেল। হৃদ মায়ের কোমরের বাম পাশে থেকে জোকের কামড় ছড়ানোর মধ্যেই মায়া মিনমিনিয়ে গলায় হৃদকে বলল, আমাকে আপনি শত্রু ভাবেন? আর আমি আপনাকে কত আপন ভাবি। আজ যদি আমি বেঁচে না ফিরতাম তখন কি করতেন আপনি? হৃদের কাট কাট উত্তর আসলো তক্ষুনি, আরেকটা বিয়ে করতাম আমি। হৃদের কথায় মায়ের রাগে নাকের ফাটা ফুলে গেল মুহূর্তেই। মায়া না থাকলে হৃদ আবার বিয়ে করে নিবে, বিষয়টা বেশ অপমানজনক মনে হলো মায়ার। মায়া হৃদের হাতটা নিজের কোমর থেকে ঝাড়া মেরে ফেলে দিতে দিতে অভিমান গলায় বলল, সেই জন্য আমি মরিনি, আর মরবো না। শিট, আমার বিশাল লস হয়ে গেল। হৃদের হেয়ালি কথায় মায়া অভিমানের পাল্লা ভারী হলো। আপনি বিয়ে করলে আমিও একটা বিয়ে এই চুপ! মায়া নিজের কথাটা শেষ করতে পারল না আর। তার আগে হৃদের হিংস্রাত্মক ধমকে চমকে ওঠার মতো ঘুরে তাকানোর আগে হৃদের শক্ত হাতে থাবা পড়ে মায়ের দুগালে। শান্ত থাকা হৃদের মেজাজ মুহূর্তেই চটে গেল মায়ের মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনে। হৃদ মজা করে মায়ের মুখে অন্য কারো নাম সহ্য করতে পারে না, বিশেষ করে কাল রাতের পর থেকে। হৃদের মনে হয় জীবনের কোনো কিছুর বিনিময়ে হলেও বউকে হারাতে রাজি নয় সে। তার বউকে চাই মানে চাই। সেখানে মায়ের মুখে দ্বিতীয় বিয়ের বিষয়টি হৃদের মেজাজ বিগড়ানোর কারণ হলো। সে এমনি মায়ের ওপর চটেছিল। দাঁতে দাঁত কামড়ে এতক্ষণ চুপ ছিল বউয়ের আঘাতে শরীর দেখে, তার মানে এই না বউ যা খুশি তাই বলবে আর হৃদ চুপ থাকবে। মায়ের কথা শেষ হওয়ার আগে হৃদ হিংস্রাত্মে গর্জে উঠে তৎক্ষণাৎ থাবা বসালো মায়ের গাল চেপে। হৃদের উঠে দাঁড়ানোর তেজে চোখের পলকে চেয়ার উল্টে পড়ল মাটিতে। মায়ের দুগালে দুমারি হৃদের হাতের পৃষ্ঠ হতে মায়া ছটফটিয়ে উঠে নিজের গাল হৃদের হাত থেকে ছাড়াতে চেয়ে কোনো রকমে আওড়ালো। উফ! উফ! ছাড়ুন আমাকে পাষাণ লোক, ব্যথা লাগছে আমার। লাগুক, জানের ভয় নাই? কলিজা নড়ে না? আমার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় পুরুষের নাম নিতে বুক কাঁপলো না? জবান কেটে হাতে ধরিয়ে দিব রিত। যে জবানে আমি ছাড়া অন্য কারো নাম আসবে সেই জবানের দরকার নেই আমার। বোবা বউ চলবে, কিন্তু বেইমানি নট অ্যালাউড। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? শোনো, তোমরা যা কমেন্ট করো বুঝছো, তোমাদের প্রত্যেকজনের আমি কমেন্ট দেখি। কেউ মনে করো না যে তোমাদের কমেন্ট আমি দেখি না, কিংবা আমি কোনো রেসপন্স করি না তোমাদের কমেন্টে। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখি এবং তোমাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই এই উপন্যাসটা কেমন লাগছে এবং এই উপন্যাস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা তোমাদের জীবনে যেকোনো মুহূর্ত কিংবা যেকোনো কিছু, তোমাদের লাইফ স্টোরি তোমরা চাইলে আমার চ্যানেল থেকে কমিউনিটি পোস্টে শেয়ার করতে পারো। ছবি সহ দিতে পারো। আর তোমাদেরকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আল্লাহর কাছে নিয়ত করি যেন এই মাহে রমজানের প্রত্যেকটা রোজা করার তৌফিক দান করে মহান আল্লাহ তাআলা।
এবং আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করেন। আমিন। আর একটা কথা বলি, আমি যে ভিডিওর শেষে বলি না অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম, এই অপ্রিয় কথাটার মাঝেও কিন্তু অনেক প্রিয়, অনেক ভালোবাসা লুকায়ে আছে। প্রাক্তন সিনেমায় একটা কথা আছে না? ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। অপ্রিয় বললেও কিন্তু প্রিয় হওয়া যায়। বুঝছো? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওতে যদি লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।